বলছে কি ঘটনাসমূহতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে তার কারণ ব্যাখ্যা করো। অর্থাৎ ঘটনা যেগুলো আছে সেগুলো থেকে লেনদেন কিনা সেগুলো ব্যাখ্যা করতে হবে। তো এই জন্য আমাদের হিসাব সমীকরণ যেহেতু বলছে, তো হিসাব সমীকরণ কি আছে সেটা আগে আমাদের জানতে হবে। হিসাব সমীকরণ বলতে পূর্বের আমরা ক্লাসেই আগে বলেছি। বলেছি এ সমান এল প্লাস ই, পূর্বের ক্লাসে এটা বলা হয়েছে, আর এটা এখন প্রয়োজন বিধায় আবার বলতে হবে। তো এতে অ্যাসেট মানে হচ্ছে সম্পদ, আর এলতে লাইবিলিটিস মানে দায়, এতে ইকুইটি অর্থ মালিকানা সত্ত্ব। তো ই এর আবার চারটা রূপ আছে, সেটা কি সি প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস ডি। সিতে ক্যাপিটাল, আরতে রেভিনিউ, ইতে এক্সপেন্সেস, দিতে ড্রয়িংস। অর্থাৎ মালিকানা সত্ত্ব হতে হলে মূলধনের সাথে আয় যোগ, ব্যয় বিয়োগ, উত্তোলন বিয়োগ। তো মালিকানা সত্ত্ব বাড়ায় মূলধন এবং আয়, মালিকানা সত্ত্ব কমায় ব্যয় এবং উত্তোলন। মনে রাখতে হবে। এগুলো কেন বললাম সেগুলো একটু পরে আসতেছে। তো যেহেতু ঘটনাসম্মত লেনদেন গুলো চিহ্নিত করে বিশ্লেষণ করতে বলেছে বা ব্যাখ্যা করতে বলেছে, তো আমরা এক নম্বরে গিয়ে দেখতেছি এত টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো, অর্থাৎ 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলে তাহলে আমাকে একটা লেনদেনের দুইটা হিসাব হয়, সেটা মনে রাখতে হবে। দুইটা হিসাব চিহ্নিত করা যায়। তাহলে আমরা কোনটা আগে লিপিবদ্ধ করব, ডেবিটেডটা না ক্রেডিটেডটা? সবসময় ডেবিটেডটা আগে লিপিবদ্ধ করতে হবে। তো সেটা কি হিসাবে লিপিবদ্ধ করব সেটাই আমাদের জানতে হবে। ব্যবসায় টাকা আসলে মানে ব্যবসায় বিনিয়োগ করলে বা ব্যবসা শুরু করলে সেটা ব্যবসায় টাকা আসে, অর্থাৎ ব্যবসায় যেটা আসবে সেটা আগে লিপিবদ্ধ করতে হবে। তো ব্যবসার টাকাটার ধরা হয় অর্থ, আর অর্থকে ধরা হয় সমীকরণের এতে অ্যাসেটস, অর্থাৎ অ্যাসেটস মানে সম্পদ। যেহেতু ব্যবসায় টাকাটা এসেছে, বিনিয়োগ করেছে অথবা ব্যবসা শুরু করছে, সবই মূলধন হিসেবে এসেছে। তো মূলধন হিসেবে আসলে নগদ টাকা ব্যবসা বৃদ্ধি পেয়েছে। এই জন্য হিসাব সমীকরণে এই ক্ষেত্রে এই সমান, অর্থাৎ 1 তারিখেরটা লেনদেন, কারণ ব্যবসা টাকা আসছে। তো এক্ষেত্রে এ সমান এল প্লাস ই এর, ওই যেহেতু সম্পদ এসেছে এই জন্য এ বৃদ্ধি। অপর দিকে এটা কি হিসেবে এসেছে, কারণ একটা লেনদেনের দুইটা হিসাব হয়, সেটা হলো তিনটার ভিতরে যে কোনো দুইটাই হতে পারে, অথবা একটার দুইটা ফর্ম হতে পারে, সেটা বুঝতে পারবে পরবর্তীতে। তো এখানে দুইটা রূপ, সেটা হলো কি, একটা হলো সম্পদ আর একটা হলো মালিকানা সত্ত্ব। এই তিনটার ভিতরে দুইটা রূপ হবে, অথবা একটারও দুইটা রূপ হতে পারে, অথবা দুইটারও দুইটা রূপ হতে পারে, তিনটারও দুইটা রূপ হতে পারে। তো আমাদের এক্ষেত্রে কি হয়েছে, লেনদেন হয়েছে। আর লেনদেন হওয়ার পরে এ সমান এল প্লাস ই, যেহেতু আমাদের সমীকরণ পদ্ধতিতে ব্যাখ্যা করতে বলেছে, তো এতে অ্যাসেটস লাইবিলিটিস ইকুইটি, এর ভিতরে আমাদের কোন দুইটা বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে বা কোনটার প্রভাব ফেলবে, সেক্ষেত্রে এ বৃদ্ধি পেয়েছে। আর অপরদিকে যেহেতু মূলধন হিসেবে এসেছে, এই জন্য মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। তো বৃদ্ধি পেলে এই জন্যই তোমার এই দুইটা হিসাবেই লিপিবদ্ধ, অর্থাৎ মূলধন হলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, আর মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। আর এতে অ্যাসেটস মানে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। এটা মনে রাখতে হবে, পূর্বের ক্লাসে এগুলো বলা হয়েছিল। তো পরবর্তীটা হলো 3 তারিখ। 3 তারিখে বলছে কি, ব্যাংকে 50,000 টাকা নিয়ে একটি হিসাব খোলা হলো। তাহলে তোমার ব্যবসা থেকে যে টাকাটা ছিল সেটা তুমি ব্যাংকে জমা দিলে, এটা মূল কথা। তো ব্যাংক হিসাব করলে তোমার ব্যবসা থেকে টাকাটা চলে গেছে, সেটাও তোমার একটা সম্পদ। অপরদিকে তোমার ব্যাংকে জমা হয়েছে, সেটা একটা সম্পদ। অর্থাৎ এক্ষেত্রে একমুখী পরিবর্তন। সেটা হলো তোমার এই সমান, এটা লেনদেন, এই সমান এল প্লাস ই এর এ বৃদ্ধি ও এ হ্রাস পেয়েছে। কেন? ব্যবসা থেকে টাকা চলে গেছে, অর্থ এই অনুযায়ী কোথায় গেছে, ব্যাংকে। ওই যে বললাম না, যেটা যাবে সেটা হবে ক্রেডিট, অর্থাৎ তোমার নগদ টাকাটা
চলে গেছে, এজন্য সম্পদ হ্রাস, এই যে এ হ্রাস পেয়েছে। আর যেখানে গেছে সেটা তোমার সম্পদ হিসেবে কাজ করছে, এজন্য এ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ যেটা চলে গেছে সেটা তোমার সম্পদ, সম্পদ চলে গেলে হ্রাস পায়, এজন্য হ্রাস পেয়েছে। আর তোমার ব্যাংকে যা জমা হয়েছে তার মানে কি তুমি যে কোনো সময় উঠাতে পারো, এই জন্য সেটা সম্পদের কাজ করছে। তো 5 তারিখ এর লেনদেনটা হলো ধারে পণ্য ক্রয়। হ্যাঁ, ব্যবসায় যেটা আসবে সেটা আগে লিপিবদ্ধ করবে, এটা আমি বলেছি আগে। ব্যবসায় তাদের কি এসেছে? পণ্য এসেছে। পণ্য মানে ব্যয়, পণ্য হলে হিসাবেরকে ব্যয় হিসেবে চিহ্নিত করা হয়। তো ব্যয় হলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। আর বললাম না যেটা আগে হবে সেটা লিপিবদ্ধ করতে হবে, এই জন্যই এইটাও লেনদেন। তো লেনদেন হলে তোমার এই ক্ষেত্রেও এই সমান এল প্লাস ই এর ওই যে মালিকানা সত্ত্ব এক্ষেত্রে হ্রাস পাবে, কারণ ব্যয় হলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। আর অপর দিকে সেটা যেহেতু ধারে করে করছো, তুমি টাকাটা দেও না, প্রতিষ্ঠান কারো কাছে দেনা হলে সেটা পাওনাদারে লিপিবদ্ধ করতে হবে। প্রতিষ্ঠান কারো নিকট পাওনা হলে সেটা দেনাদার হিসেবে লিপিবদ্ধ করতে হবে, এই নিয়মটা মনে রাখতে হবে। এই জন্য যেহেতু পণ্য ক্রয় করছে ধারে, তো এই জন্য ব্যয় হলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, ক্রয় হলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। অপরদিকে টাকাটা দেওয়া নয়, এই জন্য দায় বৃদ্ধি পেয়ে গেছে। তারপরে 7 তারিখ নগদে পণ্য বিক্রয়। হ্যাঁ, এখন কোনো প্রতিষ্ঠান যদি, এই প্রতিষ্ঠান রিফাত এন্টারপ্রাইজ একটি ব্যবসা প্রতিষ্ঠান, তো উনি পণ্য বিক্রি করছে, তাহলে তার সম্পদ এসেছে, এজন্য কারণ যেটা অর্থ আসলে আগে লিপিবদ্ধ করতে হবে। তো এই ক্ষেত্রে এটাও লেনদেন, তবে এই ক্ষেত্রে সম্পদ বৃদ্ধি পেয়েছে, এই সময় সম্পদ বৃদ্ধি। অপরদিকে আয় মানে বিক্রি করলে আয় হয়, আয় হলে মালিকানা সত্ত্ব বাড়ে, এই জন্য ইও বৃদ্ধি পেয়েছে, মানে মালিকানা সত্ত্বকে ই ধরা হয়, ইও বৃদ্ধি পেয়েছে। তারপরে 10 তারিখ, যেহেতু আমি আগে বলেছি ক নম্বরে এটা লেনদেন নয়, তাহলে এই ক্ষেত্রে হিসাব সমীকরণের কোনো পরিবর্তন হবে না। তো 15 তারিখও একইভাবে হিসাব সমীকরণের কোনো পরিবর্তন হবে না। কিন্তু 20 তারিখেরটা লেনদেন। হ্যাঁ, এখন এটা পাওনাদারকে তুমি যে দেনা ছিলে পণ্য ক্রয়ের, ধারে পণ্য ক্রয়ের, সেটা পরিশোধ করেছো। তো এইদিকে তোমার আগে পাওনা বৃদ্ধি ছিল, এখন তোমার টাকাটা চলে গেছে, তার মানে এটা অটোমেটিক ক্রেডিট হয়ে যাবে। তো ডেবিট হবে কি? পাওনাদার। কাকে দিয়েছো? পাওনাদারকে দিয়েছে। তুমি দেনা ছিলে সেটা কমে গেছে, অর্থাৎ পাওনা কমে গেছে, মানে পাওনাদার কমে গেছে, দেনা কমে গেছে, মানে পাওনাদার কমে গেছে, এই জন্য এল হ্রাস। অপরদিকে তোমার টাকাটা চলে গেছে, এই জন্য এই হ্রাস। কিন্তু আমরা এটা আগে লিখলাম না কেন? সম্পদ, কিন্তু তারপর আগে লিখি নেই। তার মানে এটা বুঝাচ্ছি যে এটা প্রথমে যেটা হবে সেটা হলো ডেবিট, পরেরটা হবে ক্রেডিট। এটা মনে রাখতে হবে ভালোভাবে। আর এই সকল এগুলো করতে হলে যেটা আগে হয় সেটা সবসময় ডেবিট হয়, পরবর্তী ডেবিট ক্রেডিট কি সেটি তোমরা পরবর্তী দ্রুত বা দাখিলা পদ্ধতিতে গিয়ে সুস্পষ্ট ধারণা পাবে। তো সবাই একটু মনোযোগের সাথে এগুলো খেয়াল রাখবে। তো গ নাম্বার প্রশ্ন হচ্ছে কি, হিসাব সমীকরণে লেনদেনগুলোর প্রভাব। এই কথা যা প্রমাণ করো যে এই সমান অ্যালফা সি, সেই কথা তা। তো এই ক্ষেত্রে আমাদের ওয়ার্কিং করতে হবে, মনে রাখতে হবে ওয়ার্কিং করতে হবে শুধুমাত্র এ আর এল এর। তো এ আর এল এর যে দুইটা ওয়ার্কিং হচ্ছে এটা পরবর্তী ক্লাসে বিস্তারিতভাবে বলে দেওয়া হবে, সমাধান করে দেওয়া হবে। আজকে এ পর্যন্তই। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর যারা নতুন ভিউয়ার্স তারা প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও পেতে পারেন। আর আমাকে গঠনমূলক মন্তব্য করুন, যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। আপনাদের প্রেরণায় আমার সামনের দিকে পথ চলে। ভালো থাকুন।